নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন শ্যামল গঙ্গোপাধ্যায়ের শাহজাদা দারা শুকো। আজ অষ্টম দিন। গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দিতে ভুলবেন না, আর ভালো লাগা মন্দ লাগা একটু কমেন্ট করে শেয়ার করে নেবেন। শুরু করি। 6। মাথার ওপর আসমান বড় পুরনো জায়গা। দিনে সূর্য জায়গাটা সাদা করে রাখে, অন্ধকার রাতে সেখানে তারা ফুটে ওঠে। পূর্ণিমা থাকলে সে জায়গা হলুদ পাড়া হয়। হিন্দুস্থানের ওপর দিয়ে আরেকটি বর্ষা চলে গেল। এখন সন্ধে রাতে দু একটা তারা ফুটেছে। ঘোড়ার পিঠে বসেই মীর সাফি উল্টো দিকের ঘোড়ায় বসা মির্জা ইউসুফ বেগকে বলল, আমরা আহেদিরা তৈরি। হ্যাঁ, তাই থাকো। ভোর রাতে আকাশে তারা থাকতে থাকতে হামলা শুরু হবে। অভয় দেন তো একটা কথা বলি। কেউ কারো মুখ দেখতে পাচ্ছিল না। ইউসুফ বেগ আন্দাজে সাফির মুখের জায়গায় তাকালেন। বলো। গত কমাস তো আমরা চেষ্টা করে আসছি। বেহুদা কাল সকাল থেকে কিছু মানুষ সাবার হবে, সে আমাদেরই হোক আর ওদেরই হোক। দু পক্ষেরই হবে সাফি। ঘোড়াও খতম হবে কিছু। আপনি আগ্রা গিয়ে সব ঘাটতি ভরাট করে আনিয়েছেন। এই কমাসে পাইকদের আমরা কবজা করতে পারিনি। সে পারিনি কারণ বর্ষা ছিল। এখানে তখন হাতি অচল, ঘোড়া কাবু। এখন তো জল শুকিয়ে যাবে জমির, গোলা দাগবো, হাতি এগোবে। ওরা হিন্দুস্থানের সাবেক মানুষ, পালাবে, আবার মাটি কামড়ে পড়ে থাকবে। আমি আপনি আজ এখানে আছি, কালই হয়তো গুজরাতে বদলি হয়ে যেতে পারি। কি বলতে চাইছ সাফি? স্পষ্ট করে বলো। ইনসান মরবে, মালগুজারি হাসিল হবে না। ওরা তো শায়েস্তা হবে, আগ্রা তো তাই চায় যুবক। শায়েস্তাও হবে না, মরবে, মাটি কামড়ে পড়ে থাকবে, নয়তো কিছুদিনের জন্য পালাবে, সুযোগ বুঝে ফিরে আসবে, মাথা নোয়াবে না। খানিকক্ষণ চুপ করে থেকে 2000 মানসাবদার মির্জা ইউসুফ বেগ মুখ খুললেন। ঘোড়ার পিঠে বসেই তিনি অন্ধকারে তার তাবিনের হাতিদের শব্দ করে গোছা গোছা আখ চিবোনোর শব্দ পাচ্ছিলেন। কি এলাহি ব্যবস্থা! আবছা অন্ধকারে সারি সারি উট দাঁড়িয়ে, 4-5 কাতারে একজন করে সারবান তাদের তোয়াজ করে মেজাজে রাখছে, যাতে ভোর রাতে হামলার সময় খিচড়ে না যায়। হে লড়াই, আগ্রার লড়াই! আমি তুমি তো স্রেফ হুকুম বারদার। এ হলো গিয়ে মোগল হুকুমত। আমরা আছি হুকুম তামিল করতে। গোলা ছুটবে, ঘোড়া দাপাবে, হাতি ধেয়ে যাবে। আগ্রা দুর্গে দেওয়ানি খাসে বসে বাদশাহ জাহাঙ্গীর বলে যাবেন, আর সে কথা তুজুক ই জাহাঙ্গীরে লেখা হবে। ঘামাসান লড়াইয়ের নামচা, তাতে চাকতাই তাগাদ ফুটে উঠবে যে। নিষ্ফল নিরুপায় রাগে মীর সাফি আর একটিও কথা না বলে অন্ধকারে তার চৌকিতে বেরিয়ে পড়ল। শেষবারের মতো দেখে নিতে হবে কোথায় কে আছে। হামলার আগে সব ঠিকঠাক রাখতে হবে। সারাটা বর্ষাকাল ঘর দুয়ারি পাইকদের পাণ্ডা সনাতন খুব হয়রান করেছে। ঘোড়ার পা এই পেছল মাটিতে বসে যায়, হাতির সুঁড়ে জোঁক ঢুকে পড়ে। আর সনাতনরা তো এই আছে এই নেই। 75 জন করে ঘোড়সওয়ার এক এক রিসালায়। এমন 2 রিসালা নিয়ে আহেদি মীর সাফি ভোর রাতে ফিকা পর্দার এক উস্কানি তৈরি করল। বাছা বাছা তুর্কি ঘোড়া, তাদের পিঠে বাছাই বাছাই আফগান, ইরানি, তুর্কি সওয়ার। ভোর রাতের বাতাসের ভেতর এদের নিয়ে এগিয়ে চলল আহেদি সাফি টিলার ঢালের দিকে। ঘোড়ার পেট অবধি কাঁটা গাছের মাথা,
লতায় জড়ানো নাম না জানা গাছের বুনো ফলে, কুঁড়িতে, ফুলে বিষ পিঁপড়ে, মাছি। খোলা বিড়ছায় এক হাতে গাছের বাধা কাটতে কাটতে এগোচ্ছিল সবাই। শুধু কয়েকজন ঘোড়সওয়ার সামনের দিকে বন্দুক তাক করে বসে, পাছে চোরাগোপ্তা তীর বা গুলি এসে পড়ে উল্টো দিক থেকে। উজবেক এই মনসবদার যেমনই সুশ্রী তেমনই সাহসী, দক্ষ তো বটেই, পণ্ডিতও বটে, আবার নিষ্ঠুরও কম নয়। ধুমধুমার গড় থেকে পাইকদের বের করে এনে কামানের গোলায় ছাতু করে দেবার মতলব মেটেছে। কেউ যাতে পালাতে না পারে সেজন্যে চারদিক ঘিরে আগুন দেবার ব্যবস্থাও পাকা। আবার মাটি কাঠের সামান্য গড় গুঁড়িয়ে দিতে মির্জা ইউসুফ বেগ দামি বারুদ সোরা খরচা করার পক্ষপাতী নয়, তাই বেলাদারদের দিয়ে পাথরের গোলা ফাটানো হয়েছে। বারুদে ঠাসা লোহার খোলের তোপ হাওয়াই শুধু খুব দরকারে দাগা হবে। রোদ ওঠার ভেতর তিনবার পাইকদের উস্কানি দিতে ফিকা পর্দার সওয়ারদের নিয়ে শফি টিলা বেয়ে উঠল। তিনবারই ঝাঁকে ঝাঁকে তীর ছুটে এলো গড় থেকে, একেবারে টিয়ার ঝাঁক যেন। 4 জন সওয়ার ঢলে পড়ল। এখন রোদে হাতি, উট, ঘোড়া, তোপ সবই দেখা যাচ্ছে। ইউসুফ বেগ বুঝলেন উস্কে উস্কে পাইকদের ধুমধুমার গড় থেকে বের করা যাবে না। গোল করে কাটা পাথরের গোলা দাগা শুরু হলো। শব্দ নেই কোনো, কিন্তু গড়ের যেখানে গিয়ে পড়ছে সেখানটাই খানিক খানিক খসে পড়তে লাগলো। এভাবে খানিক চলার পর একসঙ্গে 12টা হাতিকে খেপিয়ে টিলায় তোলা হলো। 20 তীরে হাতি যাতে ঘায়েল না হয় সেজন্য একটা হাতিকে ঘিরে মাছির মতো বন্দুকচি। তাদের আগে আগে ঘোড়সওয়ারের দল, একেবারে সামনে আহেদি ই আজম মীর সাফি, তার পাশে আহেদি বেলাইতি বাজার ঘানি, আর ফিকা পর্দার 2 রিসালা ঘোড়সওয়ার। হুকুম হলো তীর আসুক, গুলির ঝাঁক ছুটে আসুক, টিলা বেয়ে ছুটতে ছুটতে ওপরে উঠতে হবে একদমে। 12টা হাতির একটারও ঘায়েল হওয়া চলবে না। এ যে মৃত্যুর গুহায় সিধে গিয়ে মাথা দিয়ে গুঁতনো। সাফি দাঁতে দাঁত চেপে তার তুর্কি ঘোড়ার পেটে বেদম জোরে খোঁচা দিল। এক ঘোড়া দৌড়লে তার পেছন পেছন নাকি ঘোড়া দৌড়য়। সকালবেলায় শান্ত খুন্তা ঘাটে শুধু এই জায়গাটুকু জুড়েই যেন কোনো অবিশ্বাস্য কাণ্ড ঘটছে, যার সঙ্গে আশপাশের বড় বড় গাছ, গাছের পাখির ঝাঁকের কোনো সম্পর্ক নেই। এখানে এখন হয় বাঁচো নয় মরো, মানে বাঁচার জন্যে মারো, আরো বেশি বেশি করে মারো। 30 ঘোড়সওয়ার নিয়ে শফি নালার সামনে বসে কোনো রকমে দাঁড়ালো, বেলাইতি বাজারঘানির ঠিক পেছনে। তার পেছনেই হাতির পাল ধেয়ে উঠে আসছিল। নালা পেরোলেই মাটি, গাছ আর পাথরে গাঁথা গড়ের মোটা দেওয়াল। ঠিক তখনই দেওয়ালের ওপর থেকে পাইকরা আগুনে দাউ দাউ বাঁশের মাচা নিচে ফেলল। ভড়কে গিয়ে কয়েকটা ঘোড়া লাফিয়ে উঠল। এক্ষুনি কিছু করতে হবে। টিলার মাঝামাঝি জায়গা থেকে ইউসুফ বেগ ঘোড়ার পিঠে বসেই হাতের বাঁকা তলোয়ারে বাতাস কেটে চেঁচিয়ে উঠলেন, হামলা! আগুন ধরানো পাকা বাঁশের দাউ দাউ মাচাটা তখন টিলার ঢাল ধরে হাতিদের দিকে গড়াচ্ছে। আর হাত কয়েক। এ আগুন হাতিদের কাছে পৌঁছলে কি কাণ্ড হবে বলা যায় না। চাই কি মানসাবি ঘোড়সওয়ারদের থেতলে দিয়ে হাতিরা দিক পাল্টাতে পারে, তখন দুদিকই যাবে। সুযোগ বুঝে গড় থেকে পাইকরা নেমে এসে পেছন থেকে কচুকাটাও করতে পারে। মীর সাফি তার ঘোড়া থেকে লাফিয়ে নেমে ধেয়ে আসা হাতিদের সামনাসামনি আগুনে গড়ানো মাচাটা কোমরে ঝোলানো বিরছা কুড়ুল দিয়ে আংটার মতো আটকালো। আটকেই এক কোপে আগুনের বড় দলাটা টুকরো টুকরো করে ফেলল। অন্য সময় হলে মির্জা ইউসুফ বেগ ঘোড়া থেকে নেমে গিয়ে এই বাহাদুর আহেদিকে শাবাশি দিতেন। এখন শাবাশি তারিফিরও সময় নেই।
হামলার মুখে হাতিগুলোকে শরাব দেওয়া হয়েছে। ওরা দৌগুনে ফুর্তিতে টিলা বেয়ে ধেয়ে উঠছে। পাক্কা আহেদির মতোই এক ডিগবাজি খেয়ে মীর সাফি হাতির পায়ের তলায় না পড়ে টিলার ঢাল ধরে গড়িয়ে পড়ল। গোলা দাগা থেমে নেই। আরও এক মাচা আগুন উঁচু দেওয়ালের ওপর থেকে পাইকরা কায়দা মতো ফেলল, সঙ্গে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গুলি। গড়ের একদিককার দেওয়াল ততক্ষণে ধসে গিয়ে হা হা করছে। ইউসুফ বেগ আবারও তলোয়ারে বাতাস কেটে চেঁচিয়ে উঠলেন, হামলা! ফুর্তিবাজ হাতিরাও যেন সে হুকুমের মানে বুঝল। তারা আগুনে মাচাটা মারিয়ে দিব্যি এগিয়ে গেল। তখনই ঝাঁকে ঝাঁকে পাইক বেরিয়ে পড়ে নিচে নেমে এলো। কারো হাতে রামদা, কারো হাতে বন্দুক, কেউ বা শুধুই লম্বা কুড়ুল নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। মীর সাফির ঘোড়াটা সবার না পেয়ে ঢাল ধরে নেমে আসছিল। আর একটু হলেই সাফি এক লাফে ওর পিঠে উঠতে পারে, কিন্তু তা হবার নয়। পিঁপড়ের মতো পাইকরা মরছে। বর্ষা দিয়ে ঘোড়সওয়াররা ছুটন্ত মরিয়া পাইকদের গাঁথছে। হাতিরা ততক্ষণে গড়ের দেওয়াল ভেঙে ঢুকে পড়ল। আর অমনি মেয়েদের, বাচ্চাদের কান্নার রোল উঠল। এক পাইকের হাত দায়ে একজন ইরানি সওয়ারের ডান পা ঘোড়ায় বসা অবস্থায় দুখানা হয়ে গেল। সেই সওয়ারের পাল্টা বর্ষায় পাইকটির বুক, মুখ রক্তে ভেসে যাচ্ছে। পাইকটার চোখে রক্ত গড়িয়ে পড়ায় কিছু দেখতে পাচ্ছে না। সে দিশে হারা হয়ে চেঁচাচ্ছে। পা কাটা সওয়ার তারই ওপর ঢলে পড়ল। হামলার একেবারে পাশেই ঢালে উপুর হয়ে মীর সাফি সব দেখতে পাচ্ছিল। এর নাম লড়াই। ফুর্তিবাজ হাতিগুলোর পায়ের চাপে কয়েকজন পাইক আওরাত থেঁতলে গেল। সঙ্গে সঙ্গে সাফি মাথা নামালো। তখনও মির্জা ইউসুফ বেগ পাক্কা উজবেকি গলায় আসমান ফাটাচ্ছে, হামলা! হামলা! মীর সাফি আর তাকাতে পারছিল না। সে চোখ বুজে ফেলল। তখনই এক আওরাত মরিয়া হয়ে চেঁচিয়ে উঠল। সে চিৎকার শোরগোলের ভেতরেও আলাদা হয়ে সাফির কানে পৌঁছল, উটের ডাক ছাপিয়ে। সে চোখ খুলে দেখে মীনাক্ষী। মীনাক্ষী তো, এ নিশ্চয় মীনাক্ষী পাইক। ঘাড় বেয়ে রক্ত পড়ছে, খোলা চুল, হাতের রামদা দিয়ে সে আহেদি বেলাইতি বাজারঘানির কোমরে যতবারই কোপ মারছে, বেলাইতি হাসতে হাসতে বাঁ পায়ের ঠোক করে দাবনা শুদ্ধ ঘোড়াকে পলকে খানিক খানিক করে সরিয়ে নিচ্ছে। আর মীনাক্ষীর হাতের কোপ ফসকে যাচ্ছে, কিন্তু বেলাইতির হাতে তোলা বর্ষা একটুও কাঁপছে না। সাফি বুঝল, এক্ষুনি বেলাইতি চোখের পলক না ফেলে মীনাক্ষীকে গেঁথে ফেলবে। হাতিদের থ্যাতলানিতে, উটের পায়ের চাপে, বন্দুকচিদের নিশানায় পাইকদের এক মাসের এক কাট্টা দুশ্মনী তছনছ হয়ে গেছে। দাগা তোপ গিয়ে পড়ল এক পাল বাচ্চার ভেতর। উফ! পড়ে থাকা একখানা বর্ষা কুড়িয়ে নিয়ে নিজের ফাঁকা রেকাবে পা দিয়েই চড়ে বসল মীর সাফি। সওয়ারকে পিঠে পেয়ে ঘোড়া চিনতে পারল। মীর সাফি রক্তে ভেজা ঘাস, উটের কাতার, ধানুকিদের বিষ তীর কিছুরই পরোয়া না করে একদম বেলাইতি বাজারঘানির কাছাকাছি পৌঁছে গেল। তখন মরিয়া মীনাক্ষী বাজারঘানিকে ঘোড়ার পেটের নিচে কুঁজো হয়ে পাগলের মতো বাজারঘানির রেকাবের দড়ি কুপিয়ে কাটার জন্য দা চালাচ্ছে। ঘোড়া অনবরত পা বদলানোতে মীনাক্ষীর হাত দা ফসকেই চলেছে। বেলাইতি মীনাক্ষীর পিঠ বরাবর বর্ষা তুলল। বেলাইতি! সাফির চড়া গলায় চমকে গিয়ে বেলাইতি তাকালো। সাফি! সঙ্গে সঙ্গে সাফি দেখল বেলাইতির ঠোঁট তাচ্ছিল্যের হাসিতে মুচড়ে যাচ্ছে। আহেদি ই আজম মীর সাফি আর দেরি করতে পারে না। হাতের বীরছাখানা সে গায়ের সবটুকু জোর দিয়ে বেলাইতির বর্ষা তোলা ডান হাতের গোড়ার দিকে বসিয়ে দিল। দিয়েই ঘোড়া থেকে ঝুঁকে সাফি রক্তমাখা মরিয়া মীনাক্ষীকে এক ছটকায় টেনে তুলল। তার সামনে দিশেহারা মীনাক্ষী তখনও এলো পাথাড়ি চেঁচাচ্ছে। তার শরীরের আধখানা ঘোড়ার সামনের পায়ের দিকে
ছুলে পড়েছে। মীর সাফি সামনের দিকে ঝুঁকে পড়ে 2 পায়ের পাতায় ঘোড়ার পেটে বেদম 2 খোঁচা দিল, আর সঙ্গে সঙ্গে তাদের দুজনকে নিয়ে ঘোড়া টিলার গড়ের দিক করে ডান ঢাল বেয়ে ভেসে পড়ল। এই ঝাঁকুনিতে পাছে মীনাক্ষী পড়ে যায়, তাই ঝুঁকে পড়ে সাফি ঘোড়ার কেশর বরাবর নিজের বুক প্রায় চেপে ধরল। সেই অবস্থাতেও সনাতন পাইকের আওরত চেঁচিয়ে চলেছে, আমায় মেরে ফেলো, মেরে ফেলো আমাকে। মীর সাফি এখন সময়ের সঙ্গে লড়ছিল। ডান হাত জখম হলেও বেলাইতির বাঁ হাত এখনো ভালো আছে। আহেদিরা ডান বাঁ 2 হাতেই বর্ষা ছুটতে পারে। তাছাড়াও বেলাইতির চোখের ইশারায় কোনো ধানুকি বা বন্দুকচি সাফির পিঠ বরাবর নিশানা নিতে পারে। যে করেই হোক দক্ষিণের ওই জঙ্গলে পৌঁছতে হবে। সাই সাই করে 2টো তীর সাফির বাঁ পায়ের পাশ দিয়ে বেরিয়ে গেল। আর খানিকটা, মাত্র খানিকটা। মীনাক্ষী পিছলে পড়ে যাচ্ছিল। লাগাম সামলাতে সামলাতে সাফি মীনাক্ষীর শরীরটা নিজের বুক দিয়ে আরও শক্ত করে চেপে ধরল। ঠিক তক্ষুনি শীষ তুলে একটা গুলি ওদের মাথার ওপর দিয়ে ছুটে গিয়ে সামনের একটা গাছের গুঁড়িতে বিঁধে গেল। সঙ্গে সঙ্গে কয়েকটা পাখি সামনের খোলা আকাশে ছড়রা তুলল। ইনশাল্লাহ। জঙ্গলে ঢুকতে ঢুকতে সাফির মুখ দিয়ে ফস করে বেরিয়ে এলো কথাটা, খোদার মেহেরবানি। ঘোড়ার চাল কমিয়ে আনতে হলো লাগাম ধরে। এত জোরে ছুটলে জঙ্গলের গাছে গা লেগে মীনাক্ষী ছিটকে পড়ে যাবে, নিজেও বেদম জখম হতে পারে সাফি। কাটা গাছে মীনাক্ষীর খোলা মাথার চুল জড়িয়ে গেল খানিকটা। থামবারও উপায় নেই। সেই অবস্থাতেই ঘোড়া এগোতে মীনাক্ষী ব্যথায় চিৎকার করে ঢলে পড়ল। ঘোড়া থামাতে পারল না সাফি। পেছন পেছন আরও কয়েকটা ঘোড়ার পায়ের শব্দ। কয়েকজন ছুটে আসছে তাকে ধরতে। পট পট করে মীনাক্ষীর মাথার কয়েক গুছি চুল ছিঁড়ে গেল। থামবার উপায় নেই সাফির। গভীর জঙ্গলের আরও গভীরে যে করেই হোক তাকে এগোতে হবে। আবারও সে 2 পায়ে ঘোড়ার পেটে খোঁচা দিল। বিকেল হবার আগেই ধুমধুমার গড় বলে আর কিছুই থাকল না। ফুর্তিবাজ 12টা হাতি মিলে সারাটা জায়গা সুরের আছাড় পায়ের চাপে সমান করে দিল। বছরের এই সময়টা হিন্দুস্থানের এই পূব দেশের আসমানে সূর্য টুপ করে ডুবে যায়। তার আগে অনেক কাজ সারতে হবে মির্জা ইউসুফ বেগকে। ফাতে জাং হলেও তার বকেয়া কাজগুলোও কম জরুরি নয়। ভাগ্য ভালো, একটা হাতিও হারাতে হয়নি। সবকটাই সহি সালামত আছে। গোটা সাথে ঘোড়া আর 3 কাতার উট সাবার। অল্পের উপর দিয়েই গেল বলা যায়। সওয়ার বা বন্দুকচি কিছু গেল কিনা তার গোনাগুন্তি চেহারার ইয়াদদাস্ত কাল সকালের আগে করা সম্ভব হবে না। সব হিসেব পেলে পর মীর আরাজকে ঘাটতি পুড়িয়ে দেবার আর্জি জানাতে হবে। বিকেলের পরও ঘোড়ায় বসে এক আহেদি কয়েদ করা পাইকদের একপাল বাল বাচ্চার ভিড়ে জেনানাদের গোনাগুন্তি করছিল। বারবার 32-এ এসে তার গুনতি গুলিয়ে যাচ্ছিল। বিরক্ত হয়ে সে হাতের কোড়া বাতাসে শব্দ করে ঝলকালো। তার হিস হিস শব্দে একটা বছর 12-র পাইকান ছেলে ভেউ ভেউ করে কেঁদে উঠল। চুপ হারামজাদে! বাঁচখাই গলার আহেদি ধমকে ছেলেটা তার কান্না গিলে ফেলল। কোড়া আবার বাতাসে হাতসই করে ঝলকালো আহেদি। বাল বাচ্চাদের ভিড় থেকে জেনানাদের আলাদা করে নিয়ে গোনাগুন্তির সুবিধার জন্যই এই ঝলকানি। এবার গুনে গুনে আহেদি পেল 34 জন আওরাত। তার মুখে তৃপ্তির হাসি। এবার এদের তাড়িয়ে নিয়ে কয়েদ তাঁবুতে তুললেই আজকের মতো কাজ শেষ, প্যারেশানির শেষ। একটা বড় গামা গাছ কাটা হচ্ছিল। ছুতোর কামাররা কাজ শুরু করে দিয়েছে। গাছটা কাটা হলে এই খোলা খাস জমিতেই ফাঁসি কাঠ বসাবে তারা। সন্ধে রাতের ভেতর কাজ সারতে চান 2000 মনসবদার মির্জা ইউসুফ বেগ। শুধু ফতে জাং করলেই একজন মনসবদারের কাজ শেষ হয় না। কাসিদ কবুতরকে দিয়ে ফৌজদারকে সব খবর দিতে হবে।
ফৌজদার তা পেয়ে জানাবেন সুবেদারকে। তাছাড়া এই জং আজমে যারা শহীদ হলো তাদের গোড় দেওয়ার কাজও সারতে হবে। বেলদার লোকজন গর্ত খুঁড়ে চলেছে। শহীদদের একে একে গর্তে নামিয়ে দিয়ে মাটি চাপা দেওয়াও কম হুজ্জতের কাজ না। তাদের রিশতেদারদেরও এত্তেলা পাঠাতে হবে বাদশার তরফে। একজন মনসাবদারির হাজারো তরফদারি। এখনো একবার জখম আধা জখম লস্করদের কাউকেই দেখতে সময় পাননি ইউসুফ বেগ। দুনিয়াটা বড় রংদার জায়গা। এখানেই গোড়ের পাশেই জখমি জানবাজদের জন্যে হেকিমি ইলাজ, আবার তার পাশেই ফতেজাংয়ের বাহাদুর লড়াকুদের সাবাসি দেওয়া, তাদের ইজফা দিয়ে পরদিন সেপাইকে বন্দুক চিতে তোলা। মির্জা ইউসুফ বেগের ঘোড়াকে দেখে দেখে পা ফেলতে হচ্ছিল। সন্ধে হয়ে আসা বাতাসে পাশেরই জঙ্গলের বুনো ফুলের সুবাস ভেসে আসছে। কাঁটা ঝোপ, গর্ত, দাগা তোপের গোলালো পাথরের ভেতর চারদিকেই পাইকদের লাশ পড়ে। কোনোটা বা হাতির পায়ে থ্যাতলানো, কোনোটা বর্ষায় গাঁথা, কেউ বন্দুকচির এক গুলিতেই ঢলে পড়েছে। তখনও যারা মরেনি গোঙাচ্ছে। তাদের ভেতর তুর্কি পায়দল সেপাই খোলা তলোয়ার হাতে ঘুরছে, তলোয়ারের ডগায় খুঁচিয়ে দেখছে। সে খোঁচায় সাড়া দিলে, নড়ে চড়ে উঠলে এক কোপে সেই পাইকের মুন্ডুকে ধর থেকে নামিয়ে দিচ্ছিল। লাশের কোমরে, হাতে বা দাঁতে সোনা, রূপো বা অন্য কিছু থাকলে কেটে নিয়ে কোমরের থলিতে ভরছিল তারা। ব্যাপারটা দেখতে পেয়ে মনসাবদার ইউসুফ বেগ ধমকে উঠল। এমন আনতাপড়ি খতমি তার পছন্দ নয়। এখনো বাগি পাইকানদের পাণ্ডা সনাতন পাইককে ধরা যায়নি। দেখতে হবে আধমরাদের ভেতর সে আছে কিনা। যদি পাওয়া যায় তো জোর হেকিমির ইলাজে তাকে চাঙ্গা করে তুলতে হবে। তুলে আগ্রায় পাঠাতে পারলে সে এক বিরাট সাবাসী পাওয়ার ব্যাপার হবে। বাগিকে জিন্দা ধরাই তো সবচেয়ে বড় কেরামতি। অবশ্য সনাতন পাইকের চেহারা ইয়াদদাস্ত করা ছিল আহেদি মীর সাফির। তাকেই অনেকক্ষণ দেখতে পাচ্ছেন না ইউসুফ বেগ। সাত তাড়াতাড়ি ফাঁসি কাট বসছে। একজন ছুতোর ফাঁসির মির্জাপুরি দড়ি টেনে দেখছিল জুৎসই হলো কিনা। ঘোড়ার পিঠে বসে এসব দেখতে দেখতেই ইউসুফ বেগ বিরাট এক গুলমোহর গাছের নিচে এসে দাঁড়ালো। এখানেই গাছতলায় 20 জনের মতো পাইককে পিচ মোড়া করে বেঁধে মাটিতে ফেলে রাখা হয়েছে। ফাঁসিতে লটকাবার আগে একবার শুধু দেখে নেওয়া, তাগড়া মতো যদি কেউ থেকে থাকে তো তাকে তুলে রাখো। গোলাম হিসেবে খাস তাবে রাখতে পারো, বেচতেও পারো, বাকিগুলোকে জাহান্নামে পাঠাও। ফেরার পথে ইউসুফ বেগ বাঁ হাতে তাচ্ছিল্যের বাতাস কাটল। তার মানে তেমন কেউ নেই। অন্ধকার হয়ে আসছিল। ওদের ভেতর তাগড়া কেউ চোখে পড়লে ইউসুফ বেগের নিজের কাছে রাখার ইচ্ছে আদৌ নেই। তবে সে যদি গাইতে পারে তো আলাদা কথা। সে তার তাঁবুতে ফিরল। রাত বাড়তে ইউসুফ বেগ 2 আহেদির কাছ থেকে 2টো খবর পেয়ে খুবই চিন্তায় পড়ল। চারদিক ঘুটঘুটে অন্ধকার। সকালের আগে কিছু করার উপায় নেই। ইলাজ করার পর ইরানি আহেদি বেলাইতি বাজারখানিকে শুকতলায় চড়িয়ে আনা হলো। ডান হাতে ভারী জখম, কনুয়ের ওপর বীরছার কোপ পড়েছে, আর সে কোপ দিয়েছে আর কেউ নয়, মীর সাফি। শুধু কোপই দেয়নি, আধা জখম এক পাইকান জেনানাকে বেলাইতির কবজা থেকে কেড়ে নিয়ে ঘোড়া ছুটিয়ে জঙ্গলে ঢুকে পড়েছে। সব শুনে কৈফিয়ত চাইল ইউসুফ বেগ। তুমি কি করছিলে তখন? ওই আওরাত আমার ঘোড়ার পেটের নিচে গিয়ে রেকাবের ডরি কাটছিল। আমি বর্ষা তুলেছি, সুবিধা মতো গাঁথব। ঠিক এই সময় কি? মীর সাফি ঘোড়া দাপিয়ে ছুটে এসে একেবারে আমার সামনে হাঁক দিয়ে চেঁচিয়ে উঠল। আমি ভাবতেই পারিনি কোনো আহেদি বাগি হয়। সারকাসি আদামকাসি বাগি পাইকদের দলে যেতে পারে বলে স্বপ্নেও ভাবতে পারিনি কোনোদিন। বলে যাও। হাতের ব্যথায় টাটাতে টাটাতে বেলাইতি বলল। সেই হাঁকে চমকে যেতেই সাফি আমার ডান হাতে কোপ দিল। তারপর তো সব পলকে ঘটে গেল।
আমি পড়ে গেলেও আমার তাঁবের 5 ঘোড়সওয়ার ধাওয়া করল। তারপর জঙ্গল অবধি তারা গিয়েও ছিল, কিন্তু তারপর ফিরে আসতে বাধ্য হলো ওরা। বাগি সাফি সেই জেনানাকে ঘোড়ার সামনের দিকে ফেলে কাঁটা গাছ ভাঙতে ভাঙতে জঙ্গলে ঢুকে পড়ল। তখন আমাদের আর এগোনো ঠিক হতো না। জঙ্গলে নিশ্চয় আরও পাইক লুকিয়ে আছে। ওদের সঙ্গে কি সাফির আগে থেকেই সমঝোতা ছিল? ঠিক বলতে পারি না, তবে যা ভাবছ খোলসা করে বলো। বর্ষার আগে সনাতনের সঙ্গে আহেদি ই আজম হিসাবে যে সমঝোতা করেছিল সাফি, সেটাই আমাদের কাছে পছন্দ হয়নি। ওপরে জানিয়েছিলে ফৌজদারকে? জানাবার কথা ভেবেছিলাম, জানানো হয়নি। কাল সকালেই 3টে হপ্তা চৌকি জঙ্গলে তল্লাশি চালাবে। চৌধুরী জামাল তাবরিজির তাঁবে কাজ করে বীরভদ্র। পাইক শায়েস্তায় সে তার কর্তাদের ওপরে এক কাঠি। তাবরিজির সঙ্গে সঙ্গে বীরভদ্রকেও এ এলাকা থেকে সরানো হয়েছে। তাবরিজিকে গ্রেপ্তারির পরোয়ানা আগ্রা থেকে আনিয়েছেও ইউসুফ বেগ। তাবরেজি কয়েদ হলে বীরভদ্রও কয়েদ হবে। তার ছোট ভাই শিলভদ্র হামলায় আর একজন আহেদি। সেই শিলভদ্র বলল তার তাঁবের 5 ঘোড়সওয়ার সনাতন পাইক সন্দেহে এক পাইককে তাড়া করে ছুটেছে, তারা এখনো ফেরেনি। ওরা সনাতনকে চেহারায় চেনে? তেমন চেনে না, তবে ইয়াদদাস্তে চেহারা যা লেখা আছে তাতে মনে হয় তাড়া খাওয়া সেই লোকটাই সনাতন পাইক, দিব্যি চৌকস ঘোড়সওয়ার। সনাতনকে কে চেনে? আহেদি ই আজম মীর সাফি। ওহ, মীর সাফি, মীর সাফি। চুপ করো নালায়েক বেউকুফ, তোমার ঘোড়সওয়াররা ফিরলেই আমায় জানাবে, যাও। শিলভদ্র কিছু বুঝতে না পেরে চুপ করে গেল। সে মনসাবি তাঁবু থেকে বেরিয়ে এলো। বাইরে এখন ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারেই খুন্তাঘাটের অন্তত 5-6 মঞ্জিল দূরে ব্রহ্মপুত্র থেকে বেরিয়ে পড়া সংকোষ নদীটা পেরোচ্ছিল সনাতন। নদী বলতে ঘোড়ার হাঁটু ডোবে না। বর্ষায় এই সংকোষই একদম পাগল। জলের নিচে নুড়িতে ঘোড়া খুঁড় রাখতে পারছে না। তবু সনাতন পাইকের যাবার উপায় নেই। এদিককার জঙ্গল, নদী, মাঠ সবই তার চেনা। তাই শাহী সওয়াররা 5 জনও তার সঙ্গে এতক্ষণ এঁটে উঠতে পারেনি। কিন্তু আর যে পারছে না সনাতন। শাহী পাইক হিসেবে সীমানা পাহারা দিতে গিয়ে সনাতন এই ঘোড়া পায়। ঘোড়া তাকে চেনে। নাগাড়ে দৌড়ে মুখের মধ্যে ফেনা জমেছে। তবু 2 পায়ে তার পেটে খোঁচা দিল সনাতন। খানিক ছুটে সনাতন বুঝল অন্ধকারে হামলাবাজ সওয়াররা পথ হারিয়েছে। এতক্ষণ ওরা সনাতনের ঘোড়ার পায়ের শব্দ ধরেই ছুটে আসছিল। খানিক এগিয়ে সনাতন দেখল এক জায়গায় গাছপালার ভেতর অনেকটা আলো। ঘোড়ার রাশ টেনে সনাতন সেদিকে এগোলো। খানিক গিয়ে দেখল একটা টিলার নিচে খোলা আকাশের মাঝখানে অনেকগুলো রেড়ি জেলে খানিক আলো করা হয়েছে। আলো ঘিরে রাধা কৃষ্ণের নামগান হচ্ছে। রাধা আর কৃষ্ণ সেই গানের তালে ঘুরে ঘুরে নাচছে। তাদের ঘিরে চারদিকে জনা 40-50 লোক মাটিতে বসে। এরা এদিককার গুটি পোকা চাষি। লোকে ওদের বলে চশর। বড় ভালো মানুষ ওরা। দল বেঁধে এক এক গাঁয়ে এদের বাস। পেশায় গুটি পোকা চাষি, গান বাজনা খুব ভালোবাসে। রাত চৌকিতে বেরিয়ে এমন গাঁয়ে অনেকবার এসেছে সনাতন। জিরোতে বসার উপায় নেই তার। এই চাষিদের কাছ থেকেই সুতো কিনতে আসে মির্জাফর ফতেপুরের সাধু সন্ন্যাসীরা। সেই সাধুদেরই খেয়া ডুবিয়ে দিয়েছিল পাইকরা। টিলার গায়ে বর্ষার পরের সবুজ ঘন ঘাস। সনাতন ঘোড়াটাকে ছেড়ে দিল, ঘুরে খাক। টিলার নিচে নামগানের সঙ্গে রাধা কৃষ্ণের পায়ের ঘুঙুরের আওয়াজ। নিচে নেমে এই গায়ে ঢুকলে নিশ্চয়ই কিছু খেতে পাবে। এতক্ষণে সনাতনের খেয়াল হলো তার হাঁটুর ওপর অনেকটা কেটে গিয়ে রক্ত শুকিয়ে উঠেছে, ব্যথাও খুব। সে ল্যাংচাতে ল্যাংচাতে টিলা ধরে নামছিল। আর একটু এগোলেই চশরদের সামনে গিয়ে পড়বে। ঠিক এই সময় খটাখট শব্দ তুলে ঘোড়সওয়াররা
ওপর টিলার ওপর ভেসে উঠল। ওরা নিশ্চয় তার ছাড়া ঘোড়াকে দেখতে পেয়েছে। সনাতন গড়াতে গড়াতে একেবারে রাধা কৃষ্ণের পায়ের কাছে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গে নাচ গান দুই থেমে গেল। চশররা এমন অসময়ে, এমন আচমকা টিলার ওপর শাহী সওয়ার তাড়া খাওয়া একটা রক্তমাখা মানুষ দেখে ভয় পেয়ে উঠে দাঁড়ালো। টিলার ওপর থেকে সওয়ারদের একজন চেঁচিয়ে বলল, ভালো চাও তো বাগি পাইককে আমাদের হাওয়ালাত করে দাও। সনাতন উঠে দাঁড়িয়ে 2 হাত জোড় করে বলল, আমি তোমাদের দেশের লোক ভাই। চশরদের মাথা একবার টিলায় তাকালো, দেখল এক সওয়ার হাত পেছনে পাঠিয়ে পিঠে ঝোলানো বন্দুক খুঁজছে। সনাতন বলল, আমার বউ ছেলে মেয়ে বেঁচে আছে না মরে গেছে জানি না, আমরা ঘুন্তাঘাটের ঘরদুয়ারি পাইক। সবাই এবার দেখল সওয়াররা বন্দুক তাক করবে। আমায় ধরিয়ে দিয়ে কি লাভ তোমাদের? সঙ্গে সঙ্গে আলো করা রেডিগুলো দপ করে নিভে গেল। সনাতন বুঝল কজনে মিলে একসঙ্গে ফুঁ দিয়ে নিভিয়ে দিয়েছে সব আলো। সে আর দাঁড়ালো না, দৌড়তে লাগলো। কোন দিকে দৌড়চ্ছে সে তা জানে না। ভোর রাতে আর পা চলছিল না সনাতনের। ছোট ছোট গাছের একটা জঙ্গল পেরোতেই দেখে আবার সে ব্রহ্মপুত্রের তীরে এসে পড়েছে। সামনেই খেয়াঘাট। ভোরবেলায় পয়লা খেয়ায় চেপে বসল। একদল পাখি ধরা চলেছে ওপারে পাখি ধরতে। জায়গাটা অচেনা সনাতনের। খেয়া ছেড়ে দিতে সে পাখি ধরাদের বলল, ভাই আমার কাছে একটাও দামড়ি নেই, তোমরা না দিলে আমায় ফিরে যেতে হবে। পাখি ধরারা সনাতনকে দেখল। দেখে কি মনে হতে সনাতনের খেয়া ভাড়া 2 দামড়ি ওরাই দিয়ে দিল। মাঝ নদী বরাবর এসেছে খেয়া। এমন সময় সনাতন ফিরে দেখল একখানা ছোট নৌকো তীর বেগে এগিয়ে আসছে। ফেলে আসা তীরে সওয়ারদের ঘোড়া দাঁড়ালো। সনাতনের বুকের ভেতর রক্ত জমাট হতে লাগল। এখন যদি সে সাঁতরাতে যায় তো চোরা টানে তলিয়ে যেতে পারে। চেঁচালে খেয়া থামিয়ে দিতে পারে মাঝি। তার বুকের ভেতর ব্যথা করতে লাগল। পারবো কি? ছোট নৌকোটা তরতর করে এগিয়ে আসছে। খেয়া ভিড়বার আগেই এক লাফে সনাতন ডাঙায় উঠল। পাখি ধরারা দেখল একখানা ছোট নৌকো তাড়া করে ছুটে আসছে, তাতে কয়েকজন শাহী সেপাই। ভোরবেলা এ কি চমক! সনাতন ডাঙায় পড়েই যে কোনো একটা আড়ালের জন্য ছুটতে শুরু করে দিল। অড়হর ক্ষেত, এবড়ো খেবড়ো নালা। খানিক ছুটেই সে দেখল এক বটতলায় মাঠের ভেতর কয়েকখানা মাটির ঘর। হতশ্রী, দরজা নেই। চাল বলতে অড়হরের শুকনো ডালপালা ঠেসে চাপানো। তার একটায় ঢুকে পড়ল সনাতন। ঢুকে বুঝল হে কোনো আড়ালই নয়, সওয়াররা এলে ধরা পড়তেই হবে। খোলা ঘরে কোনো মানুষ নেই। হঠাৎ খেয়াল হলো জানলার খোপে পা দিয়ে ওপরে ওঠা যায়। চালের নিচেই আর একটা চাল। সনাতন সেটাই উঠল। বাঁশের মাচা। পাছে শব্দ হয় তাই টান টান হয়ে মাচার উপর শুয়ে পড়ল। পাশেই গোটা কয়েক মাটির ভাঁড়। একটায় হাত গলিয়ে ভেতর থেকে কয়েকটা দামড়ি পেল মাত্র। পাশেরটায় দেখল শত ময়লা মাখানো ধুলো বোঝাই কিছু খুদ। ধপ ধপ শব্দ তুলে সিপাইরা ঘরটায় এসে ঢুকল। সনাতন নিঃশ্বাস বন্ধ করে ফেলল। ধরা পড়লে সে জানে তাকে আগ্রায় চালান করা হবে। চাই কি বাঘের খাঁচায় তাকে পুড়ে দিয়ে বাদশাহ গোলাপ শুকতে শুকতে বাঘ কি করে তাই দেখবেন। সিপাইরা এটা হাটকাচ্ছে, ওটা আছড়ে ফেলছে। ঠিক এমন সময় ঘরের মানুষ বোধহয় ফিরল। সে কিছুই জানে না। ঘরে ঢোকা মাত্র লোকটা চেঁচিয়ে উঠল, ও বাবা গো! চুপ কর, এই ঘরে থাকিস তুই? আজ্ঞে হ্যাঁ হুজুর। কি করিস তুই? ভিক্ষে করি হুজুর। আরও কি বলতে যাচ্ছিল ভিক্ষুক, কথা শেষ হলো না। কোত করে শব্দ করে লোকটা থেমে গেল। সনাতন বুঝল সেপাইরা কেউ লাথি কষিয়েছে। লোকটা নিশ্চয়ই লাথি খেয়ে গড়াগড়ি যাচ্ছে। ধপ ধপ শব্দ তুলে
সেপাইরা বেরিয়ে গেল। খানিক বাদে অন্ধকার চালে নিজের মাথার কাছে গরম নিঃশ্বাস পেয়ে উঠে বসল সনাতন। ওখানে এমন অবস্থায় তাকে দেখে ভিক্ষুকটি পড়ে যাচ্ছিল ভয় পেয়ে। 2 হাতে তাকে ধরল সনাতন। আমি চোর ডাকাত নই, তোমারই মতো মানুষ। অল্প বয়সে বুড়ো হয়ে যাওয়া মানুষ, এক গাল কাঁচা পাকা দাড়ি, চোখ টলটল করছে জলে। লোকটা আস্তে বলল, তোমার জন্যে এসেছিল তাহলে? সনাতনের দম বন্ধ হয়ে আসছে। সে আস্তে মাথা নাড়ল। সে তাহলে বেঁচে আছে? ভিক্ষুকটি বলল, চুপ করে শুয়ে থাকো, আবার আসতে পারে, আমি একবার ঘুরে ফিরে দেখে আসি। হোক ভিখারি, মানুষটার মুখ সনাতনের কাছে স্বর্গ থেকে আসা কারো মুখ লাগল। এত মায়া, এত ভালোবাসা, শাহী সওয়ার আবার ফিরে আসতে পারে। সে দম বন্ধ করে পড়ে থাকল। এক এক মুহূর্ত মনে হচ্ছিল পাথর বুকের ওপর পড়ে আছে। এই দুনিয়ার একদিকে কিছু তেড়ে আসা ঘোড়সওয়ার, আরেকদিকে শুধু সে একা। ভিখারির ধাক্কায় সাড় ফিরে এলো সনাতনের। সে কখন ঘুমিয়ে পড়েছিল। তাকে আস্তে ধাক্কা দিয়ে ভিখারি বলল, নেমে এসো, ওরা নদীর দিকে ফিরে গেল দেখলাম। ভরসা পেয়ে সনাতন নামল। ঘর নয় ঠিক, কোনো রকমে মাথা গোজার ঝুপড়ি। লোকটা তাকে ভালো করে দেখল। সনাতন নিজেকে লুকোবার কোনো চেষ্টাই করল না। এখানে সেখানে রক্ত, গায়ের পিরানটা ফালা ফালা, কিন্তু শরীর স্বাস্থ্য টান টান। তাই দেখে লোকটা জানতে চাইল, তুমি লস্কর, দলছুট? অভয়ের হাসি হেসে সনাতন বলল, পাইক, আবার চাষবাসও করি, মানে করতাম। কোনো কথা বলল না ভিখারি। ভিখারি হবে, চেয়ে চিনতে জোগাড় করা না হলে ভাঁড়ের চাল কি অত ময়লা হয়? আস্তে সুস্থে চাল চাপিয়ে দিতে দিতে লোকটা বলল, আমিও একসময় চাষবাস করেছি, তা লস্কর আর তহসিলদারের বায়না মেটাতে মেটাতে ভিখারি হয়ে গেলাম শেষমেশ। এখন বেশ আছি। খানিক বাদে ভাত ফুটে ওঠার গন্ধে সনাতনের পেটের ভেতরটা পাক দিয়ে উঠল। সে আলগা করে জানতে চাইল, কিরকম? কোনো ঝামেলা নেই, জমি জায়গা নেই, বউ নেই, বাচ্চা নেই, ভিক্ষে করি, জোগাড় হলে খাই। চৌধুরী, সেপাই, তহসিলদাররা তো আর ভিখারির কাছে আসে না। এখানে একটু থেমে মানুষটা সনাতনের মুখে তাকালো। সংসার আছে? ছিল তো, এখন আর তারা আছে কিনা জানি না। মানুষটা চুপ হয়ে গেল। সনাতন নিজেই বলল, ঘরে যেতে পারে, আবার কয়েদ হয়ে এতক্ষণে হয়তো আগ্রার পথে চালান হয়ে গেছে, গোলাম বাঁধি হয়ে বিক্রি হয়ে যাবে, তারপর হিন্দুস্থানের কোথায় হারিয়ে যাবে। তবে তো ল্যাঠা চুকেই গেছে, ঝাড়া হাত পা। তা একরকম বলতে পারো। আমি বলি কি, তাহলে তুমি আমার মতো ভিখিরি হয়ে যাও। এই তাগড়া চেহারায় ভিক্ষে চাইলে কেউ দেবে? ভিখিরি বলে বিশ্বাস করবে? ঘুরতে ঘুরতে চাইতে চাইতে একদিন আমার মতো হয়ে যাবে। আমিও তো একসময় তোমার মতো ছিলাম। আধ পেটা থাকতে থাকতে শরীর ভাঙবে, দাড়িটা রাখো। চাই কি শহরগঞ্জে কোনো বড় মকবরার সামনে বসেও একদিন ভিক্ষে চাইতে পারবে। খাবার জোগাড় করো, হলে খাও, নইলে পেটে কিল মেরে পড়ে থাকো। সনাতন বলল, ভিখিরি, খোঁড়া, কানাদের ঘুরে বেড়ানো বারণ হয়ে গেছে, জানো না? বাদশাহ জাহাঙ্গীরের ফতোয়া বেরিয়েছে। কে জাহাঙ্গীর? জাহাঙ্গীর কে তাও জানো না? বাদশাহ জাহাঙ্গীর। আগ্রার তখ্তে এখন সেলিম জাহাঙ্গীরই তো বাদশাহ। বলতে বলতে বুড়োর মুখে তাকালো সনাতন। কোনো ভাবলেশ নেই। আগ্রায় কে বাদশাহ? সে মানুষ না বাদর? হিন্দুস্থানে এসব কে খেয়াল রাখে? আমরা খেয়াল করি রোদ উঠল কিনা, আজ বৃষ্টি হবে না তো, ব্যাস। সনাতনের সারা গায়ে টাটানো ব্যথা, অন্ধকারে এলো পাথারি দৌড়ে পা কেটে কুটে একাকার। জায়গাটা কোনো লোকালয় নয়, তাই রক্ষে, নইলে তার মতো উটকো একটা নতুন লোক দেখতে এতক্ষণে ভিড় হয়ে যেত। ভাত মানে শুধুই ভাত, তবে গরম গরম।
লোকটা বলল, যাও তো বাপু, ওই দিঘি দেখতে পাচ্ছ, ওখান থেকে দুটো পদ্ম পাতা তুলে আনো। রোদ এখন কড়কড়ে, তাই মাথায় করেই সনাতন জলের কিনারায় এসে দাঁড়ালো। দাঁড়িয়ে এইবার সে জলে পড়া ছায়ায় নিজেকে আবছা মতো দেখতে পেল। মাথাটা কঞ্চির ডগায় ফড়িংয়ের মতোই দুলছে। মীনাক্ষী কোথায়? কোথায় আমার ছেলে বিষ্ণু, মেয়ে লক্ষ্মী? মাথার ভেতর একসঙ্গে অনেকখানি রক্ত চলকে উঠল সনাতনের। একবার মনে হলো সে নিজেই যেন কঞ্চির মতো আগু পিছু দুলছে। তারই ভেতর মনে পড়ল গোল করে কাটা একটা শাহী গোলা এসে পড়ল ধুমধুমার গড়ের বুরুজে। আমরা ঘরদুয়ারি পাইক, চাষিও বটে, সেপাইও বটে, শেষে কিনা ভিক্ষের চালে ফোটানো ভাত খাবো। সনাতন টেরই পেল না সে বিশাল দিঘির কিনারায় জমা দামের ওপর সিধে কাত হয়ে পড়ল। গরম গরম ভাত নিয়ে বসে থাকা ভিখারি তখনই এর কিছুই টের পেল না। রোদে পোড়া শূন্য প্রান্তরে এখন আর কোনো শব্দ নেই। জঙ্গল আর নদীর মাঝামাঝি নাবি জমিতে বর্ষার পর তেড়ে ওঠা বাড়ন্ত ধান গাছ তার সবুজ সম্পূর্ণ নির্দোষ দেখাচ্ছিল। ওদিকে দূরে খুন্তা ঘাটে তখন গুলমোর গাছের তলাটা হলুদ ফুল আর তার রেণুতে ঢাকা পড়ে যাবার দশা। মাঝে মাঝে সবুজ ঘাসের ডগা। এখান থেকে তাঁবু তুলে সন্ধ্যের আগেই কোনো নিরাপদ জায়গা দেখে আবার তাঁবু ফেলতে হবে। হাতিরা আগে রওনা দিয়েছে, পেছন পেছন উটের কাতার, তোপের নল। মির্জা ইউসুফ বেগ যাবে ঘোড়সওয়ারদের সঙ্গে সঙ্গে, কিন্তু যেতে পারছে না। সেই 5 ঘোড়সওয়ার এখনো ফেরেনি। সনাতন পাইক ছুটে পালিয়ে যাবার ভান করে তাদের কোনো ফাঁদে ফেলল না তো? বিচিত্র কি, যারা ডিহিদারদের বিষ খাইয়ে সাবার করতে পারে তাদের অসাধ্য কিছুই নয়। একবার মনে হলো লোকটা আদৌ কি সনাতন পাইক, না প্রাণ নিয়ে পালানো সাধারণ কোনো ঘরদুয়ারি? যাই হোক, সেই 5 সওয়ারের তো ফিরে আসা উচিত এতক্ষণে। মাথার ওপর তাকালো ইউসুফ বেগ। ডালপালায় ভর্তি গাছটার মাথা ফুঁড়ে জোর রোদ্দুর নিচে পুরোপুরি নেমে আসতে পারছে না। তার ভেতর সারা রাত ধরে শিশিরে ভেজা 16টা পাইকান লাশ ঝুলছে। তাদের পায়ের পাতা কালচে হয়ে এসেছে। ইউসুফ বেগ ওখানে আর দাঁড়ালো না। মনসাবদারদের দাঁড়ানো মানে তাদের ঘোড়ার দাঁড়ানো। সে আলতো করে পেটে খোঁচা দিলেই ঘোড়া তাকে পিঠে নিয়ে শিশলতলার দিকে এগোলো। তখন ইউসুফ বেগ একা একাই বিড়বিড় করছিল, নিজের মতো করেই। তার মুখের সে কথাগুলো উদ্ধার করলে এমনটি দাঁড়ায়, ভুল করলে সাফি, তুমি খুব ভুল করলে মীর সাফি। আর যা মুখ দিয়ে বেরোলো না ইউসুফ বেগের, যা কিনা তার মনের ভেতর তোলপাড় করে পাক খাচ্ছিল, তা সাজালে এমন দাঁড়ায়, সারা হিন্দুস্থানে কে তোমায় শাহী আহেদির ঠাটবার জোগাবে? বুদ্ধির মাথা খেয়ে তুমি বাগি পাইকানদের সঙ্গে হাত মেলালে। বাগি পাইকানরাই সাবার হয়ে গেল, মাঝখান থেকে তুমি রয়ে গেলে বাগি হয়ে। জঙ্গলে সাপের মুখে পড়বে, নয়তো জঙ্গলি হাতি তোমায় থেতলে দেবে। আকালমন্দ। ব্রহ্মপুত্র থেকে বেরিয়ে পড়া নানান ধারা এখানকার নানান জায়গায় নানান নামে পরিচিত। কোনোটায় বিশেষ জল নেই, কিন্তু বর্ষায় পাহাড় থেকে পলি আর নুড়ি বয়ে নিয়ে এরা সমতলে ঢোকে। চাষের ক্ষেত, বসতি এলাকা ভাসিয়ে দিয়ে এরা তখন পাথর করে ফেলে চারদিক। বর্ষার পর হাঁটুও ডোবে না। এমনই একটি ধারা এখান দিয়ে বয়ে যাচ্ছে। কি বলা যায়, ঝর্ণার লম্বা ধারাও মনে হয়। তারই তীরে বা ঘাসে ঢাকা পাথর পাথর জায়গায় একটা ঘোড়া মাথা গলিয়ে ঘাসের চোখা চোখা ডগা জিভে ছুঁয়ে দেখছিল। 2 তীরেই জঙ্গল কিছু পাতলা। এখানে গাছের ছায়ায় বেলা বোঝা যায় না। ঘোড়া দেখতে পেল তার এতদিনকার সওয়ারি ছপ ছপ করে জল ভেঙে এপারেই আসছে। মীর সাফি খোঁজাখুঁজি করে অনেক কষ্টে গোটা কয় আতা পেয়েছে জঙ্গলে। খাবার বলতে নদীর জল, খেলেই পেটের ভেতরটা পাক দিয়ে ওঠে। সে এপারে উঠে কাঁটা ঝোপের আড়ালে গিয়ে দেখল জখম জেনানা তখনও পড়ে আছে, চোখ বন্ধ। ভয় হলো সাফির, মরে গেল না তো? ছুটে এসে মীনাক্ষীর সামনে মাটিতে বসে পড়ে বুকের কাছাকাছি কান পাতল। না, বুক ঢিপ ঢিপ করছে। জেনানা হয়ে কম ধকল যায়নি,
সনাতন পাইকের বেগমের। ডান কাঁধে রক্ত শুকনো জায়গাটা ফুলে আছে, কপালে কালশিটে। মীর সাফি আবারও কান পাতল। মীনাক্ষীর সামান্য ওঠা পড়া বুকের কাছাকাছি। কাল সন্ধে রাতে এই জঙ্গলের ভেতর এলো পাথাড়ি ঘুরতে ঘুরতে এ জায়গাটায় এসে পড়ে সফি। কিছু ফাঁকা দেখে, জল দেখে। মীনাক্ষীকে মাটিতে শুইয়ে দিয়ে সে অন্ধকারেই ঘোড়াটা ছেড়ে দেয়। খাবার নেই, জল নেই, মাথার ওপর কোনো তাঁবু নেই। সাপ আছে, হাতি আছে এখানে। পুরোপুরি খোদার ওপর সব ছেড়ে দিয়ে এই বুনো গাছটার গুঁড়িতে ঠেসান দিয়ে সে নিজেও ঢলে পড়েছিল। তার আর দম ছিল না। জঙ্গলটা পেরোলেই ওপাশে ওত পেতে রয়েছে বিরাট এক দুঃস্বপ্ন। হাতি, ঘোড়া, উট, কামান সওয়ান নিয়ে গড়া মানসাবি লস্কর। আজ ভোর ভোর চোখ খুলেই সে গোড়ায় জল খুঁজেছে। নিজে নদীটার জল খানিক খেয়েই বুঝেছে খারাপ। তারপর খাবার খুঁজতে গিয়ে এত আতা পাওয়া। আগ্রার মান্ডিতে এ আতা ভালো দামেই বিকত। আহেদি বেলাইতি বাজারখানির বর্ষা যদি মীনাক্ষীকে গাঁথতে পারত, তাহলে বেচারাকে এখন এই গাছতলায় পড়ে থাকতে হতো না। ধুমধুমার গড়ের সামনেই গত রাত থেকে ও লাশ হয়ে পড়ে থাকত। বেলা বাড়ছে। বেলাইতি বাজারখানির ডান হাতে কোপ মারার কোনো ইচ্ছেই ছিল না সাফির, কিন্তু না মারলে যে ওই বেসাহারা মীনাক্ষী মারা যায়। হঠাৎ কোথায় যেন ঘোড়ার খুরের আওয়াজ। উঠে দাঁড়ালো মীর সাফি। কাল যারা তাড়া করে ফিরে গিয়েছিল তারা আবার আসছে না তো? পাল্টা লড়াই দেবার মতো কিছুই নেই হাতে। একখানা ছোট কারাত ছুরি মাত্র সম্বল। এ ছুরি বড় জোর হাতাহাতি লড়াইয়ে একজনের বুকে বসানো যায়। জঙ্গলে নানান রকমের পাখি আর পোকা ভোর হতেই শব্দ করে চলেছে। এর ভেতর আলাদা করে ঘোড়ার খুরের শব্দ, সেই শব্দে নিরিখ চিনে পাওয়া খুবই কঠিন। তবে ভরসা, সাফি নিজেও যেমন জানে না যারা তাকে ধরতে আসবে, তারাও তেমনি জানে না এই জঙ্গলের শুরু কোথায়, এই জঙ্গলের শেষ কোথায়। না, ঘোড়ার খুরের শব্দটা আর নেই। এ দেশে নাকি ঘোড়া পোকা নামে এক রকমের পোকা আছে, যারা গাছের গা এমন করেই কুড়ে কুড়ে প্যাঁচ দিয়ে যায়, যার শব্দ ঘোড়ার দাবড়ে আসা শব্দের সঙ্গে মেলে। সাফি নদীর দিকে এগোবে বলে উঠতে যাচ্ছিল, এমন সময় তার কানের পাশ দিয়ে সাঁই করে একটা পাথর চলে গেল। হাজার হোক সে একজন লড়াকু আহেদি, তড়াক করে পাশ ফিরতেই দেখে কখন মীনাক্ষী উঠে দাঁড়িয়েছে। শুধু দাঁড়ায়নি, আরেকখানা চাই মতো পাথর তারই দিকে তাক করেছে। সঙ্গে সঙ্গে সাফি সরে গিয়ে নিজেকে বাঁচালো। এ চাইখানা তার মাথায় পড়লে আর দেখতে হতো না। এই বদরাগী জেনানাকে কে বোঝাবে? তার জন্যেই শাহী আহেদি মীর সাফি এখন এই অজানা জঙ্গলে একেবারে আমাতরাফ সাধারণ মানুষ হয়ে ঘুরে বেড়াচ্ছে। কি হচ্ছে? আর কি হচ্ছে কোনো দিকে খেয়াল নেই। রীতিমতো মরিয়া হয়ে ঘাসে ঢাকা জমি থেকে বর্ষাকালে ভাসিয়ে আনা পাথর খুঁজছে মীনাক্ষী। ছুটে গিয়ে সাফি দু হাতে মীনাক্ষীকে জাপটে ধরল। কি করছো? কোনো খেয়াল নেই তোমার? খেয়ে কার কথা শোনে? এক ঝটকায় সাফিকে ঝেড়ে ফেলতে গেল মীনাক্ষী, পারল না। সাফির হাতের বেড়ের ভেতর নিঃশ্বাস বন্ধ করে মীনাক্ষী নিজেকে খানিকটা সরু মতো করে ফেলে দিব্যি বেড় গলে নিচে মাটিতে বসে পড়ল। এজন্যে তৈরি ছিল না সাফিও। মাটিতে বসেই পটি পাকানো পায়ের ওপর দিকে খোলা জায়গায় যত জোরে পারে মীনাক্ষী কামড়ে ধরল। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটফট করে সাফি এক ছটকায় নিজেকে ছাড়িয়ে নিল। তাতে মীনাক্ষী গিয়ে পড়ল বুনো গাছটার শেকড়ের ওপর। পড়েই সে হাউমাউ করে কেঁদে উঠল। আমার ছেলে, আমার মেয়ে লক্ষ্মী, আমি এ কোথায়? বলতে বলতে সে উঠে দাঁড়িয়ে দু হাতে নিজেরই মাথার চুল মুঠো করে ধরল। একটা চড় কষাবে বলে হাত তুলেছিল সাফি, নিজেকে গুটিয়ে নিল। এই আওরাতের সবচেয়ে আগে দরকার ইলাজ। মানসাবি হামলায় কাঁটা গাছে ঘষ্টে দুইভাবেই মীনাক্ষী ঢের জখম। কাঁধের কাটা জায়গা তো রক্ত শুকিয়ে ফুলে আছে। সাফি দেখল পাগল না হয়ে যায়। সে কাছে গিয়ে বলল, আমরা এখন ধুমধুমায় নেই। তাকে কাছে এগিয়ে আসতে দেখে লাফিয়ে উঠল মীনাক্ষী। খবরদার!
হাতে দা থাকলে নির্ঘাত বসিয়ে দিত। হাসি পেল সাফির। কি করছো? তোমার মনে নেই কিছু? মাথার ঠিক ছিল না মীনাক্ষীর। সে অবাক হয়ে তাকালো। গড় থেকে বেরিয়ে এসে তুমি ঘোড়ার পেটের নিচে গিয়ে রেকাবের দড়ি কাটছিলে। মুহূর্তে মীনাক্ষীর মাথার ভেতর ধুমধুমার গড়ের সামনেকার লড়াইয়ের ছবিটা চলকে উঠল। সে কি করবে বুঝতে পারছে না। নিরুপায় অথচ মরিয়া হয়ে সে সফির দিকে তাকালো। আর একটু হলেই বর্ষায় গেঁথে ফেলতো তোমায়। আমি ছুটে না গেলে। এ কোথায় আছি? আমিও জানি না। ধুমধুমা থেকে কয়েক মঞ্জেল হবে নিশ্চয়। সময় মতো তোমায় ঘোড়ায় তুলে নিয়ে না ছুটলে। থম মেরে তাকিয়ে থাকলো মীনাক্ষী। চোখের পলক পড়ছে না। মীর সাফি দেখল কঠিন হলেও সব কিছু হারানো এই আওরাতকে সব ঠিকঠাক বলা দরকার। সে আস্তে আস্তে বলল, তোমাদের গড় আর নেই। তীক্ষ্ণ গলায় মীনাক্ষী জানতে চাইল, কি হয়েছে? এতক্ষণে গোলা দেগে হাতি ছেড়ে দিয়ে নিশ্চয় সবকিছু দুর্মুষ দুরস্ত করা সারা। আমি যাব বলেই মীনাক্ষী ছুট লাগালো। এক্ষুনি কাঁটা গাছে লটকে উল্টে পড়বে। সাফি এক পায়ে গিয়ে ডান হাতে আটকালো। ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। কোথায় যাবে? আমার ছেলে বিষ্ণু, মেয়ে লক্ষ্মী। বলতে বলতে চিৎকার করে কেঁদে উঠল মীনাক্ষী। ওদের বাবা বেঁচে আছে কিনা, না মরেই গেল? সাফি শান্ত গলায় বলল, বেঁচে থাকলে ধরা পড়েছে, ধরা পড়লে এতক্ষণে ফাঁসিও হয়ে গেছে। তার চেয়ে জঙ্গি ময়দানে পড়ে যাওয়াই ঢের ঢের ভালো। কান্না পলকে উবে গেল মীনাক্ষীর। সে বড় বড় চোখে মীর সাফির মুখে তাকালো। সে মুখে মীনাক্ষী অনেক কিছুরই জবাব পাচ্ছিল না। এই শাহী আহেদি একা এখানে কেন? এখানে যদি, তো তার সঙ্গে কেন? সে নিজেই বা এখন কোথায় যাবে? কি করবে? খাবে কি? ছেলে মেয়ে যদি বেঁচে থাকে তাদের কি আর কোনো দিন খুঁজে পাবে? আর কোনো দিন কি দেখা হবে? বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল মীনাক্ষীর। যদি সনাতন বেঁচে থাকে। মীর সাফি নিজে থেকেই বলতে লাগলো, হিন্দুস্থানে আমাতরাপ সাধারণ মানুষের জন্যে, ইনসানের পক্ষে এই শাহী তাগাদ বিলকুল ইবলিশের কারবার। আমি এই 8 বছর ঘোড়ার পিঠেই ঘুরেছি। সব দেখে দেখে ঘেন্নায় আমার চোখ পচে গেল। ইনসানের কোনো কিমাত হিন্দুস্থানে নেই। মীনাক্ষীর নিরুপায় চোখ মাথার ওপর আকাশ খুঁজছিল, গাছপালার ভেতর দিয়ে। কোথাও কি কেউ নেই যে নেমে এসে এই ইবলিশি কাণ্ড কারখানার শেকড় শুদ্ধ ঝাড়ে মূলে কেটে ফেলতে পারে? মীর সাফি একটুও না নড়ে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে থাকল। এখন দরকার মাথার উপর একটুখানি চাল, সে একটা ঝোপড়ি হলেও হয়। দরকার খাবার কিছু, আর দরকার ইলাজ। বড় অসাধারণ এই যুদ্ধের বিশদ বিবরণ। আজ এই পর্যন্ত। পরবর্তী অধ্যায় নিয়ে খুব শীঘ্র ফিরছি। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।